এর আগে শুনেছেন আনাপুরমকে খুন করে গঞ্জালেস, এদিকে নিয়তি বাঁচিয়ে দিল বিশু ঠাকুরকে। কোনো রকমের সাঁতরে তিনি তীরে উঠলেন, একটি লোকের দেখা পেলেন। খিদের জ্বালায় বিশু ঠাকুর তার কাছে খাবার চাইতে লোকটি কাঁচা মাংস আছে জানালো। বিশু ঠাকুর তাই খেতে রাজি হলেন। তারপর শুরু হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় লেখা জলদস্যু নবম পর্ব। লোকটি ছাল ছাড়ানো একটি আস্ত হরিণের ঠ্যাং বিশু ঠাকুরের দিকে এগিয়ে দিয়ে বলল, প্রথমটা একটু শক্ত লাগবে, ছিঁড়ে ছিঁড়ে খা, এই কাঁচা মাংস কিন্তু হজম হয় তাড়াতাড়ি। প্রথম কামড়টা বসিয়েই বিশু ঠাকুরের চোখে জল এসে গেল। এমনভাবে গাছের ডগায় বসে কাঁচা মাংস খেতে হবে জীবনে তিনি কল্পনাও করেন। তবু সেই কাঁচা মাংসই যেন অমৃত মনে হলো। তিনি খুব উপভোগ করে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলেন। তুই কোথা থেকে ভাসতে ভাসতে এলি? আমি বোম্বেটিদের হাতে ধরা পড়েছিলাম। তারপর বিশু ঠাকুর সংক্ষেপে সব ব্যাপারটা জানালেন। লোকটি সব শুনে বলল, তো দেখছি আমারই মতন অবস্থা। অদৃষ্ট, অদৃষ্টই তোকে টেনে এনেছে এখানে। আপনিও বোম্বেটিদের হাতে ধরা পড়েছিলেন? ধরা পড়িনি, তবু বাঁচতে পারলাম কই। আমার নিবাস ছিল মামা ভাগ্নি গ্রামে। মামা ভাগ্নি গ্রামের নাম শুনেছ? দুর্গাচকের পাশে। এক মামা আর ভাগ্নেকে একই দিনে বাঘে নিয়ে যায় বলে গ্রামের ওই নাম। সেই গ্রামে ছিল আমাদের দু পুরুষের ঘর বাড়ি। আমার নাম মাধব দাস, জাতিতে জেলে। তা এক রাত্রে ফিরিঙ্গি ডাকাতরা এসে পড়ল গ্রামে, ঘর বাড়ি সব জ্বালিয়ে দিল। ধরা পড়ার আগেই আমি বাড়ির লোকজনদের নিয়ে নৌকোয় চেপে ভেসে পড়লাম। কিন্তু ভাগ্যে আমার সুখ নেই। নৌকো সমুদ্রে পড়তে না পড়তেই ঝড়ের মধ্যে উল্টে গেল। সে কি ঝড়! বাপের জন্মে অমন তুফান দেখিনি, আর তেমনি বড় বড় ঢেউ। আমার বউ, আমার দুটি ছেলে, একটা মেয়ে কোথায় চলে গেল জানি না। ডুবেই মরেছে নিশ্চয়ই। আমি ভাসতে ভাসতে এখানে এসে ঠেকেছি, সেই থেকে এখানেই আছি। আর লোকালয়ে ফিরে যাওয়ার স্বাদ নেই। বিশু ঠাকুর বললেন, বোম্বেটেরা এরকম কত পরিবারের সর্বনাশ করেছে তার ঠিক নেই। দেশের রাজা বসে থাকেন দিল্লিতে, তিনি কোনো খবরই রাখেন না। তবে এবার বোধহয় একটা উপায় হবে। মাধব দাস বলল, আর উপায়? আমার তো সবই আছে। তুমি কাঁচা মাংস খেতে পারছো তো? এখানে থাকতে গেলে ওই মাংসই খেতে হবে। এখানে তো আগুন জ্বালার উপায় নেই। কেন? ঘর ছেড়ে পালাবার সময় তো আর ট্যাঁকে চকমকি পাথর গুঁজে আনার কথা মনে ছিল না। এখানে চকমকি কোথায় পাবো? তোমার নাম কি তা তো বললে না? আমার নাম বিশ্বেশ্বর ভট্টাচার্য। লোকে আমায় বিশু ঠাকুর বলে ডাকে। মাধব দাস চমকে উঠে বলল, ব্রাহ্মণ? আরে ছি 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 ছি, এতক্ষণ না জেনে তুই ইটুকারি করেছি। তোমার গায়ে আমার পাও ঢেকেছে। না জেনে ভুল করেছি, দোষ নিও না ঠাকুর। এই বলে সে অন্ধকারের মধ্যে বিশু ঠাকুরের পা ছুঁয়ে প্রণাম করতে গেল। বিশু ঠাকুর মাধব দাসের হাত জড়িয়ে ধরে বললেন, ও কথা বলো না। দেশের এই দুঃসময় বামুন চাঁড়াল সব সমান। বামুন বলে বোম্বেটেরা কি আমাকে রেয়াত করেছে? আর সবার সঙ্গে আমাকেও তো কৃতদাস হিসেবে নিয়ে যাচ্ছিল। তাছাড়া তুমি আমায় বিপদে সাহায্য করেছ। তুমি আমার গুরুর সমান। এসো, আজ থেকে আমরা বন্ধু হই। এইটুকু মাচার উপর থাকতে গেলে গায়ে তো পা লাগবেই ভাই। তুমি যখন ইচ্ছে আমার গায়ে পা তুলে দিও। তা ভাই মাধব দাস, তুমি এইরকম মাচার উপর থাকো কেন? এখানে বড় বাঘের উপদ্রব। নিচে ঘর বেঁধে থাকলে আর একদিনও টিকতে হতো না। চোখ মেলে থাকো, চোখ মেলে থাকো ঠাকুর।
পরই এখানে বাঘ আর নেকড়ের আনাগোনা দেখতে পাবে। তুমি এখানে কতদিন আছো? কে জানে, দিনক্ষণে তো হিসেব রাখি না, তবে 2-3 বছর তো হবেই, 4 বছরও হতে পারে। বেশ খানিকটা মাংস খাবার পর খিদেটা শান্ত হলো, আর অমনি যেন এতদিনের জমানো ক্লান্তি এসে জুড়ে বসল তাঁর চোখের পাতায়। বিশু ঠাকুর আর চোখ মেলে থাকতে পারলেন না। কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়লেন এক সময়। মাধব দাস সারা রাত জেগে বসে পাহারা দিল তাঁকে। তার অভ্যেস হয়ে গেছে, সে মাচার উপর ঘুমলেও পড়ে যায় না, কিন্তু বিশু ঠাকুর তো পড়ে যেতে পারেন। দিনের আলো ফোটবার সঙ্গে সঙ্গে অসংখ্য পাখির ডাকে ঘুম ভেঙে গেল বিশু ঠাকুরের। চোখ মেলে মাধব দাসকে দেখেই তিনি ভাবলেন, তাহলে স্বপ্ন নয়। এই যে সমুদ্রে ভাসতে ভাসতে এক জায়গায় এসে ওঠা, তারপর অন্ধকারের মধ্যে গাছের ডগায় এক মাচার ওপর বসে কাঁচা মাংস খাওয়া, এসব স্বপ্ন নয়। বিশু ঠাকুরের মনে হলো এমন একটি সুন্দর সকাল তাঁর সারা জীবনে আসেনি। পরপর কয়েকটি দিন যে অসম্ভব কষ্ট আর যন্ত্রণার মধ্যে দিয়ে কেটেছে, সেই তুলনায় আজ এই ঘুমের পর জেগে ওঠা কত চমৎকার। রাজভোগ খেয়ে মখমলের বিছানায় শুয়ে থাকলেও এত আনন্দ হয় না। মাধব দাসের সঙ্গে তিনি গাছ থেকে নেমে এলেন। মাধব দাসকে দেখলে মনে হয় আদিম জঙ্গলি মানুষ। মাথার চুল ঘাড় পর্যন্ত নেমে এসেছে, দাড়ি গোঁফের জঙ্গলে মুখখানা প্রায় ঢাকা। অতি ছেঁড়া ঝুলি ঝুলি একটা কাপড় তার কোমরে জড়ানো। সে সঙ্গে সব সময় তীর ধনুক রাখে। ধনুকটা ঠিকই আছে, কিন্তু তীরগুলো বড় মজার। তীরের ডগায় লোহার ফলার বদলে বসানো আছে মোটা ধারালো কাঁচ। মাধবদাসী বলল যে স্রোতে ভাসতে ভাসতে 3টি বোতল একসময় এখানে এসে উঠেছিল। সেই বোতল ভেঙেই সে অস্ত্র বানিয়েছে। ওই তীর দিয়েই সে হরিণ শিকার করে। বিশু ঠাকুর জায়গাটার ভালো মতন খোঁজ খবর নিলেন। মাধব দাস এই জঙ্গলের মধ্যে বেশি দূর যায় না, সুতরাং সে জানে না এই জঙ্গল কোথায় শেষ হয়েছে কিংবা এটা একটা দ্বীপ কিনা। এই জায়গাটা ভারতবর্ষের মধ্যে না অন্য দেশ, তাও সে জানে না। তবে তাকে 2-1 দিন অন্তর ডান দিকে কিছুটা দূরে একটা নদীতে যেতে হয় জল আনতে। সমুদ্রের জল এতই নোনা যে খাওয়া যায় না। নদীর জলও নোনা, তবে ঠিক জোয়ার ভাটার হিসেব করে গেলে ভাটার সময় কম নোনা থাকে। তাছাড়া সমুদ্রের জল খেলে পেট ব্যথা করে। নদীর কথা শুনেই বিশু ঠাকুর বুঝলেন তাহলে এটা কোনো দ্বীপ নয়, কিংবা দ্বীপ হলেও নদী পেরিয়েই তো অন্য জায়গায় যাওয়া যায়। একটা ঝোপের মধ্যে মাধব দাস রীতিমতো ছোটখাটো একটা সংসার পেতে রেখেছে। সবই প্রায় সমুদ্রে ঢেউয়ে ভেসে আসা জিনিস, আর হরিণের চামড়া, কয়েকটা বড় মাছের কাঁটা যা দিয়ে ছুঁচ কিংবা ছুরির কাজ চালানো যায়। একটা মাটির মালসাও আছে, কোনো উল্টে যাওয়া নৌকোর জিনিস নিশ্চয়ই, সেটাতেই সে জল রাখে। বিশু ঠাকুর জিজ্ঞেস করলেন, এখানে সমুদ্রের কিনারায় দাঁড়ালে কোনো জাহাজ টাহাজ দেখা যায় না? মাধব দাস বলল, হ্যাঁ, দেখা যাবে না কেন, বোম্বেটেদের জাহাজও দেখি। আর নৌকো? হ্যাঁ, তাও দেখি, মাছ ধরা নৌকো। বাঘের ভয়ে কেউ এদিকে বেড়ে না। সেই মাছ ধরার নৌকোয় কোন জাতের লোক থাকে দেখে বুঝতে পারো? হ্যাঁ, এই আমাদেরই মতন বাঙালি লোক। তাহলে এটা নিশ্চয়ই সুন্দরবনেরই কোনো জায়গা। তুমি জেলে নৌকো দেখলে ডাকতে পারো না? গাছের ডালে একটা কিছু নিশানা বেঁধে নাড়ালেই তো তাতে চোখে পড়ে। ঠাকুর মশাই, তোমাকে তো আমি বলেইছি আমার আর লোক সমাজে ফিরে যাবার ইচ্ছে নেই। আমি এইখানেই বেশ আছি। দিনের বেলায় এদিক ওদিক ঘুরি, আর রাতে মাচায় উঠে শুয়ে থাকি। সাবধানে থেকো, এদিকে কিন্তু একের সময় দিনের বেলাতেও বাঘ আসে। বাঘ এসে পড়লে তুমি কি করো? একটা সুবিধে আছে, এই জঙ্গলে প্রচুর বাঁদর। বাঘ দেখলেই তারা হুপ হাপ শুরু করে দেয়। বাঘ বাঁদরের মাংস খেতে খুব ভালোবাসে না। বাঁদরগুলোর চেঁচামেচি শুনলেই আমি মাচায় উঠে পড়ি।
নদী থেকে জল আনতে যাও তখন ভয় করে না? ভয় করে বই কি, সমুদ্রের ধার ঘেঁষে ঘেঁষে সাবধানে যাই। একদিন বাঘের পেটেই যাব, সেটাও জান। সকালেও কাঁচা মাংস খেতে হবে। বিশু ঠাকুর ভাবলেন মাংসগুলো একটু ঝলসে নিতে পারলে স্বাদ পাল্টে যায়, কিন্তু আগুন কি করে জ্বালবেন? জল কাদার দেশ, এখানে পাথর পাওয়া যাবে না। বিশু ঠাকুর শুনেছিলেন শুকনো দুটো কাঠ দিয়ে ঘষলেও আগুনের ফুলকি বেরোয়। বনে জঙ্গলে আগুন লাগে এইভাবে, যাকে বলে দাবানল। তিনি কিছু শুকনো পাতা এক জায়গায় জড়ো করে তারপর গাছের দুটো শুকনো ডাল ভেঙে নিলেন। তারপর অনেকক্ষণ ধরে ঘষতে লাগলেন ডাল দুটো, কিন্তু একটুও আগুনের ফুলকি বেরোলো না। দুদিন আগেই দারুণ বৃষ্টি হয়ে গেছে, তাই কোনো গাছের ডালই আসলে সেরকম শুকনো নয়। বিশু ঠাকুরকে অনেকক্ষণ ধরে ব্যর্থ চেষ্টা করতে দেখে মাধব দাস বলল, ঠাকুর, অত কষ্ট করছো কেন? দেখো, বাঘ সিংহী এরা সবাই কাঁচা মাংস খায়, আর সেই জন্যই ওদের গায়ে এত জোর। ওদের কখনো পেটের রোগ হয় না, আর বুড়ো বয়সে কবিরাজি ওষুধও খেতে হয় না। এখানে আসার আগে আমিও এত সন্ডা ছিলাম না। বিশু ঠাকুর বললেন, কাল রাতে প্রচন্ড খিদের মুখে খেয়ে নিয়েছিলাম, কিন্তু এখন কেমন যেন গা গুলিয়ে উঠছে। আমারও প্রথম প্রথম ওরকম হয়েছিল, তারপর আস্তে আস্তে নিজেই শিখলাম যে সমুদ্রের নোনা জলে কাঁচা মাংস অনেকক্ষণ ডুবিয়ে রাখলে মাংস নরম হয় আর স্বাদও ভালো হয়। আর তুমিও 2-4 দিন থাকো, থাকতে থাকতে সব অভ্যেস হয়ে যাবে। তার মানে আমি এখানে থেকেই যাব নাকি? তাহলে কি করবে? এখান থেকে বেরুবার একটা রাস্তা খুঁজে বার করতেই হবে। আমার অনেক কাজ বাকি আছে। তা তুমি যেতে চাও যেও, তোমার নিশ্চয়ই বাড়িতে বউ ছেলে মেয়ে আছে। আমার তো আর বিশ্ব সংসারে কেউ নেই, তাই আমি আর কোথায় যাব বলো? অমন কথা বলো না মাধব দাস, জীবনে কখনো নিরাশ হতে নেই। তোমার এখনো বয়স রয়েছে, শরীরে শক্তি রয়েছে। লোকজনের মাঝখানে ফিরে গেলে তুমি এখনো অনেক কাজ করতে পারবে। তুমিও যাবে আমার সঙ্গে। না ঠাকুর, আমি আর যাব না। মানুষের চেয়ে আমার এই জন্তু জানোয়ারদেরই বেশি ভালো লাগে এখন। আমি যাব না, আমি যাব না। বোম্বেটেদের জন্য তোমার ঘর বাড়ি পুড়ে গেছে, তোমার এমন সর্বনাশ হয়েছে, সেজন্য তোমার প্রতিশোধ নিতে ইচ্ছে করে না? আমি আর কি শোধ নেব? এখান দিয়ে যখন বোম্বেটেদের জাহাজ যায় তখন আমি ওদের খুব গালিগালাজ করি। ওরা শুনতে পায় না অবশ্য, তবু প্রাণ ভরে ওদের গালাগালি দিয়ে আমার মেজাজটা একটু শান্ত হয়। এই এক আমাদের বাঙালিদের দোষ, আমরা শুধু গালাগালি দিতেই জানি, কাজে কিছু করে দেখাতে পারি না। পাশাপাশি 2-3খানা গ্রামের সব লোক একজোট হলে কি আমরা বোম্বেটেদের ঠেকাতে পারি না? নিশ্চয়ই পারি। তা না করে আমরা ভয়ে পালাই কিংবা দূর থেকে গালাগালি দিই, ধরা পড়লে কাঁদি। বিশু ঠাকুর উঠে দাঁড়িয়ে আবার বললেন, এই দেখো মাধব দাস, আমার সারা গায়ে চাবুকের দাগ, সমস্ত শরীর দাগড়া দাগড়া হয়ে গেছে। ঘুষি মেরে ওরা আমার মুখ দিয়ে রক্ত বার করেছে, আমাকে বেঁধে উল্টো করে ঝুলিয়ে রেখেছে। আমি এর শোধ নিতে যদি না পারি তাহলে আমার জীবনটাই ব্যর্থ। এর শোধ আমি নেবই, সেই জন্যই আমি বেঁচে আছি। তুমি একলা ওই দুর্দান্ত বোম্বেটেদের সঙ্গে কি করে পারবে? ওদের কাছে বন্দুক আছে, তরোয়াল আছে। আমি তো বাপের জন্মে বন্দুক চোখেই দেখিনি, আর কোনোদিন একখানা তরোয়াল ছুঁয়েও দেখিনি। বাঙালি অস্ত্র ধরতে ভুলে গেছে বলেই চতুর্দিক থেকে সবাই তাকে এখন মারছে। ওরা যখন আমায় মাস্তুলের সঙ্গে বেঁধে রেখেছিল তখন আমি ওদের দেখলেই দম বন্ধ করে অজ্ঞান হবার ভান করে থাকতাম, কিন্তু শেষের দিকে আমার জ্ঞান ছিল। ওদের কথাবার্তা শুনে আমি বুঝেছি যে দিল্লি থেকে সম্রাট বাহাদুর
শায়েস্তা খান নামে এক জবরদস্ত সেনাপতি পাঠিয়েছেন ডাকাতদের দমন করবার জন্য। তিনি অনেক সৈন্য সামন্ত নিয়ে গেছেন চট্টগ্রামে, সেখানে ডাকাতদের ঘাঁটি ভেঙে দেবার জন্য। আমি এখান থেকে যেভাবে হোক চট্টগ্রামে যাব, তারপর শায়েস্তা খাঁর সৈন্যবাহিনীতে নাম লেখাবো, আর তারপর অন্তত একজন না একজন ডাকাতকে আমি শেষ করবই। তুমি বামুন হয়ে মোগলের সৈন্য হবে? তাতে কি হয়েছে? বামুনরা কি যুদ্ধ করতে জানে না? তুমি শাস্ত্র পড়নি? মহাভারতে আছে পরশুরাম ছিলেন সকলের চেয়ে সেরা বীর, কিন্তু তিনি বামুন। তখন বামুনরাই রাজপুত্রদের যুদ্ধবিদ্যা শেখাত। এই সময় হঠাৎ কয়েকটা বাঁদরের হুপহাপ আওয়াজ হতেই চমকে উঠল মাধব দাস। সে বিশু ঠাকুরের হাত ধরে টান মেরে বলল, ঠাকুর, শিগগিরই গাছে উঠে পড়ো, জম আসছে। দুজনে তরতর করে গাছ বেয়ে উঠে সেই মাচার উপর বসে রইলেন। একটু পরে একদল বাঁদর এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে লাফিয়ে চলে এলো সেদিকে। মাধব দাস বলল, একদম চুপটি করে বসে থাকো, কোনো শব্দ করো না। ওরা যে গাছটায় বসেছিল কয়েকটি বাঁদর সেই গাছেও উঠে এলো। তারা বারবার চেয়ে দেখতে লাগলো বিশু ঠাকুরকে। এখানে একজন লোক ছিল, হঠাৎ কি করে দুজন হয়ে গেল সেই ভেবে তারা অবাক হচ্ছে। খানিক পরে একটু দূরে ফেউ ফেউ ডাক শোনা গেল। বিশু ঠাকুর জানেন বাঘ দেখলে শেয়ালরা ওই রকম ভাবে ডাকে, তাহলে এবার বাঘ আসবে। বাঘটা এলো রাজা মহারাজাদের মতন গম্ভীর চালে, এক পা করে এগোচ্ছে আর এদিকে ওদিকে ঘাড় ঘুরিয়ে দেখছে। হঠাৎ একটা ঝোপের মধ্যে ঢুকে পড়ে সে গর্জন করে উঠল। সে ডাক শুনলে পিলে পর্যন্ত চমকে যায়। বিশু ঠাকুর এত কাছ থেকে আগে কখনো বাঘের ডাক শোনেননি। তার মতন সাহসী লোকেরও বুকটা দুপ দুপ করতে লাগলো সেই ডাক শুনে। বাঘটা ক্ষুধার্ত, বাঁদরগুলোর একটাকেও ধরতে পারেনি বলে খুব রেগে আছে। ঝোপ থেকে বেরিয়ে সে আবার চলল সমুদ্রের দিকে। মাধব দাস ফিস ফিস করে বলল, এই বেটাকে আমি চিনি, এই বেটা স্বয়ং দক্ষিণ রায়। এই বনে যত বাঘ আছে তার মধ্যে এইটাই সবচেয়ে বড়। বিশু ঠাকুর এক দৃষ্টে বাঘটাকে দেখছে। এই গাছতলা দিয়ে যখন বাঘটা যায় তখন একটা উৎকট গন্ধ নাকে এসেছিল। তলা থেকে গাছের ওপরের মাচাটা দেখা যায় না ভাগ্যিস। বিশু ঠাকুরের মনে হচ্ছিল অত বড় বাঘ ইচ্ছে করলেই বোধহয় এক লাফে এই মাচা পর্যন্ত পৌঁছতে পারে। শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা জলদস্যু নবম পর্ব।